স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলাম। এবারে পুরো খবর। অবশেষে গ্রেফতার হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। হরতাল নাশকতার রিসোর্ট কাণ্ডে দেশ জুড়ে সমালোচনা আর বিতর্কের পর রোববার দুপুরে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানায় পুলিশের উপকমিশনার হারুনুর রশিদ। জিজ্ঞাসাবাদে 3 বিয়ে কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। রাতে মামুনুলকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, কাল তাকে আদালতে তোলা হবে। মোকদ্দমাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। গেল 28 মার্চের হরতালে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সরকারি অফিস, ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন পুড়িয়ে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। এই অভিযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয় হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। হেফাজতের নাশকতায় দেশ যখন তোলপাড়, তখন 3 এপ্রিল গোপনেই সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রী নিয়ে অবকাশে গেলে জনতার রোষে পড়েন মাওলানা মামুনুল হক। এ ঘটনায় জন্ম দেয় বিতর্কের টক অব দ্য কান্ট্রি। গেল 2 সপ্তাহের সমালোচনা আর শঙ্কার অবসান ঘটিয়ে রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে সেই মামুনুল হককেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মামুনুলকে প্রথমে শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে বেলা 2টায় নেওয়া হয় তেজগাঁও থানায়। হেফাজত নেতাকে গ্রেফতার ঘিরে বাড়ানো হয় নিরাপত্তাও। পরে রাতেই মামুনুল হককে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতে ব্রিফিংয়ে উপকমিশনার হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 বিয়ের কথা স্বীকার করেছেন মামুনুল হক। সোমবার 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। উনি বললেন যে উনি নাকি তাকে বিয়ে করেছেন, প্রমাণ আছে কিনা সে বলতে পারে নাই, কেউ বলছে বিয়ে করেছে। এছাড়া আমরা এটাও জানি যে অন্যরাও তাকে এই যে অন্যান্য ঘটনাগুলি পল্টন এবং বিভিন্ন থানা আক্রমণ, যাত্রাবাড়ি, তারপরে আপনার সোনারগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য জায়গায় যে নাশকতা, এগুলিতে তাকে সুনারেস্টে আনা হবে। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা সহ দেশব্যাপী সরকার বিরোধী নানা বক্তৃতায় আলোচনায় আসেন এই হেফাজত নেতা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। যাত্রা শুরু করলো মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল। 1000 শয্যার এই হাসপাতাল করোনা চিকিৎসায় এক মাইল ফলক তৈরি করবে বলে আশা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। রোববারই হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং উত্তরের সিটি মেয়র আতিক। একটি সাধারণ মার্কেটকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার নজির বাংলাদেশে এই প্রথম। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মহাখালী ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল মার্কেট থেকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরের নজির বাংলাদেশে এই প্রথম। দেশে করোনা চিকিৎসায় আইসিইউ আর অক্সিজেন সংকটে মানুষ যখন দিশেহারা, হাসপাতালগুলো যখন রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন এই হাসপাতাল করোনা চিকিৎসায় যুক্ত করলো এক নতুন মাইলফলক। আমরা মনে করি সর্বমোট এই যে 1100-1150 বেডের এই হাসপাতালটি চালু হলো, এতে করে দেশের করোনা মোকাবিলায় আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো। হাসপাতালটি 1000 শয্যার, এতে রয়েছে 112টি আইসিইউ, 100টি আইসিইউ সমমানের এইচডিইউ, 250টি হাইফ্লো নেজাল ক্যানুলা ও পুরো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা। এছাড়াও থাকছে 50 শয্যার জরুরি বিভাগ ও ট্রায়াজে 6 শয্যা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হবে এই হাসপাতালটি। আমরা সবার প্রচেষ্টায় এই হাসপাতালটি ভবিষ্যতে হয়ে উঠুক কোভিড আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। 150 জন চিকিৎসক, 200 নার্স ও 300 স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের জনবল হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে যা আরও বাড়ানো হবে। তবে করোনা মহামারীতে সাধারণ মানুষকে আইসিইউতে দেখতে চান না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমরা শুধু রোগীদেরকে কোভিড ওই আইসিইউতে আমরা দিতে চাই না, আমরা ভালো রাখতে চাই। এর আগে এখানে 257টি দোকান বরাদ্দ করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। করোনা মহামারীর সময়ে কষ্টসাধ্য হলেও সকল দোকান বরাদ্দ ফিরিয়ে নেওয়ার কাজটি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রস্তাব করেন হাসপাতালটির সাথেই যেন তৈরি হয় নার্সিং ইনস্টিটিউট। এই হাসপাতালটির সাথে সাথে কিভাবে একটি নার্সিং কলেজ করে একটি ট্রেনিং করা যায় সেই ব্যাপারে আমি আজকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রীকে। এটি একটি নার্সিং কলেজ হতে পারে বিশ্বমানের।
রোববার 250 শয্যা নিয়ে শুরু হওয়া এই হাসপাতালটি এক সপ্তাহের মধ্যেই রূপান্তরিত হবে 500 শয্যায়, আর এক মাসের ব্যবধানে গড়ে উঠবে 1000 শয্যার সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন এবং আইসিইউ সংকটের শেষ নেই। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে মহাখালীর ডিএনসিসির এই করোনা হাসপাতাল চালুর মধ্যে দিয়ে সেই সংকট অন্তত কিছুটা হলেও লাঘব হবে এবং সেই সাথে আরও উন্নত হবে করোনা চিকিৎসা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় 35 লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ কৃষক সহ 36 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্ন আয়ের পরিবার প্রতি 2,500 টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই বাবদ সরকারের ব্যয় হবে 930 কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার এই তথ্য জানান। গেল অর্থ বছরেও করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। এবছর 14 এপ্রিল থেকে কোভিড-19 সংক্রমণ বিস্তার রোধে সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করার ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর কৃষক, শ্রমিক, গৃহকর্মী, মোটর শ্রমিক সহ অন্যান্য পেশায় নিয়োজিতদের পুনরায় আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিল সরকার। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 102 জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় এটি সর্বোচ্চ মৃতের সংখ্যা। টানা 3 দিন ধরে দিনে শতাধিক মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন 10,385 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3,698 জন এবং মোট শনাক্ত হয়েছেন 7,18,950 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,121 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,14,936 জন। আইডিসিআর বলছে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব দেয় তারা। গত 24 ঘন্টায় 15,000-এর বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আমরা কিন্তু সেগুলোকে পরীক্ষা করে দ্রুত রিপোর্ট যারা করছেন তাদের কাছে পৌঁছে দেওয়ারও কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। এর সঙ্গে যুক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন কিট, যেটি দিয়ে খুব দ্রুত টেস্ট করে কোভিড পজিটিভ রোগীদের কিন্তু 1 ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু রোগ নির্ণয় করে রিপোর্ট প্রদান করা সম্ভব হচ্ছে। এ পর্যন্ত আমরা দেখেছি যে সংক্রমণের ঊর্ধ্ব গতির সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর সংখ্যাও বেড়েছে। কিন্তু মনে রাখতে হবে এই মৃত্যুর মিছিল যদি থামাতে হয় তাহলে আমাদের সংক্রমণের যে শৃঙ্খলা আছে সেটি ভেঙে দিতে হবে এবং সবাই মিলেমিশে কাজ করলে সেটি ভেঙে দেওয়া সম্ভব। লকডাউনে মুভমেন্ট পাস ছাড়াই সড়কে বেরিয়ে পড়ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালেও পুলিশের চোখ ফাঁকি দিয়েই অনেকে ছুটছেন গন্তব্যে। এতে কোথাও কোথাও সামাজিক দূরত্ব রক্ষা বা মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। যারা ধরা পড়ছেন তাদের জরিমানাও করছে পুলিশ। তবে সড়কে রিকশা বা গণপরিবহন কম থাকায় কর্মজীবীদের অনেকেই পড়ছেন বিপাকে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া যখন ঘরের বাইরে যেতে মানা, তখন রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে মানুষের ঢল। কারণ একের পর এক বিমান চলাচলের সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সৌদি প্রবাসীরা টিকিটের আশায় দীর্ঘ সময় ধরে জড়ো হয়েছেন এখানে। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারের সামনে যেন তিল ধারণের ঠাঁই নেই। করোনার দুঃখ তো আছে, দেখেন এখন মানুষ কত গাদাগাদি, তো যেটা মানে আমরা নিজেরাই থাকুন দূরত্ব বজায়। এখন কোন কারোগবি তো কোনো শৃঙ্খলা নাই ভাই, তাহলে মানুষের গ্যাদারিং হতো না। একবার হাতারা কি রাখা যায় পুরা করোনার ডর আচ্ছা বিমান এলোমেলো করে সব করোনা জমা করছি গেটের বাইরে, সাবাসাবি করি। এই করোনার দোষটাকে আমরা করি। এদিকে রাজধানীর বেশিরভাগ সড়কেই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মুভমেন্ট পাস ছাড়া কারো বাইরে বের হওয়ার অনুমতি না থাকলেও নিম্ন আয়ের মানুষ বেরিয়েছেন জীবিকার তাগিদে। প্রায় 20 মিনিট হবে। অফিসের গাড়ি নেই না, অফিসের গাড়ি তো যাইতে দিচ্ছে না। মাস্ক পকেটে ছিল, পরে গেছে। অ্যাপসের মাধ্যমে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা মানুষে বুঝবে না। আর অ্যান্ড্রয়েড ফোন তো আসলে সচরাচর খুব কম মানুষে চালায়। সড়কে সামাজিক দূরত্ব বজায় থাকলেও বাজার ও জরুরি সেবার ক্ষেত্রে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। পুলিশ বলছে বিনা প্রয়োজনে বের হলেই তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। সিএনজিতে কেউ বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে মামলা করছি, মোটরসাইকেলে বেশি যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকে, যারা অ্যাপস ইউজ করতেছে বা ভাড়ায় টেনতেছে তাদের মামলা করছি।
জানান, যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগই গার্মেন্টসের চাকরিজীবী, দিনমজুর কিংবা জরুরি সেবায় নিয়োজিত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ইলিয়াস আলীকে সরকার গুম করে নাই, সরকারকে কটাক্ষ করতে কথা বলেছেন বলে বক্তব্য দেওয়ার একদিন পর সাফাই গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অধিকাংশ গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করে প্রচার করেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। আজকে ইলিয়াসকে গুম করেছে, আমার সরকারের কাছে দাবি হলো, আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে? শনিবারের ভার্চুয়াল আলোচনায় এই বক্তব্যটি দেন মির্জা আব্বাস। একদিন পর অভিযোগ করেন গণমাধ্যমই বিকৃত করে তার বক্তব্য প্রচার করেছে। আমরা কখনো এটা নিই না, বাস্তবটা বলি। এখন আপনারা যদি সেই বাস্তবটাকে পেঁচিয়ে তুলে ধরেন, আমার তো কিছু করার নাই। আমি জানি সরকার গুম করে নাই, মানে মিন্স কটাক্ষ করে বলেছি, তাহলে সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে। শাহজাহানপুরের বাসায় রবিবার বিকেলে সাংবাদিকদের ডাকেন মির্জা আব্বাস। যদিও প্রশ্ন করার আগেই সাংবাদিকদের অনুরোধ করেন ওই বক্তব্য নিয়ে প্রশ্ন করে তাকে যেন বিব্রত করা না হয়। একটা দলে কার সঙ্গে কার কি খোঁজাখুঁজি ঝগড়াঝাটি আছে, এটা নিয়ে এত মাথা কামানো তো উচিত না কোনো পত্রিকার। এড়িয়ে গিয়েছেন কার সঙ্গে ইলিয়াস আলীর বাকবিতণ্ডা হয়েছিল এবং কাদের বহিষ্কার করার কথা বলেছেন তিনি এ দুটি বিষয়েও। অফিসের কোনায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, এই শব্দই চল হয়নি। কত লোকের সঙ্গে কত লোকের ঝগড়া হয়েছে, কার সঙ্গে কার হয়েছে বলা তো ডিফিকাল্ট। দল এবং জাতির কাছে তাকে বিব্রত করার পুরো দায় যথারীতি গণমাধ্যমের উপরেই চাপিয়ে দেন মির্জা আব্বাস। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার ব্লাড টেস্ট সহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে তার। সেগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর পরবর্তী আপডেট জানানো হবে বলে দলীয় সূত্র থেকে বলা হয়েছে। রোববার কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাঠাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা, তবে রাত 9:30টার দিকে চিকিৎসক দল তার বাসভবনে প্রবেশ করেছে। গতকাল গুলশানের বাসায় গিয়েছিলেন তারা, জানিয়েছিলেন পরশু রাতে বেগম জিয়ার শরীরে কিছুটা জ্বর থাকলেও গতকাল দুপুরের পর থেকে তা কমে গেছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, খালেদা জিয়ার সবশেষ কি খবর আছে আপনার কাছে? পদ্মা, ধন্যবাদ। আমি রয়েছি গুলশানে বেগম খালেদা জিয়া যে বাসভবনটিতে অবস্থান করছেন এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 9:30টার দিকে এই বাসভবনে তার যে রুটিন চেক আপ, সেই রুটিন চেক আপের অংশ হিসেবে 4 জন চিকিৎসক প্রবেশ করেছেন বাসভবনে। তাদের মধ্যে চিকিৎসক দলের মধ্যে রয়েছেন ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন এবং রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন এবং ডাক্তার এফ.এম. সিদ্দিকী এবং ডাক্তার আব্দুল শাকুর খান। তারা 9:30টার দিকে ঢুকেছেন, তারা তার শারীরিক চেক আপ করছেন। আপনি জানেন যে গত 10 এপ্রিল তিনি করোনা পজিটিভ হন। এরপর থেকে তার প্রতিদিনই চেক আপ আওতায় তাকে চেক আপ চলছে এবং গত 15 তারিখে আসলে তার যে সিটি স্ক্যান, সেই সিটি স্ক্যান করা হয়েছে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে। এর আগে তার ডাক্তাররা জানিয়েছিলেন যে তার যে ব্লাড প্রেশার বা তার সকল স্যাচুরেশন সব কিছুই মোটামুটি স্বাভাবিক ছিল এবং গত পরশুদিন তার যে জ্বর সেটি কিছুটা বেড়ে গিয়েছিল, তবে এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে আজকের যে পরিস্থিতি সেটি তারা হয়তো তার যে চেক আপ শেষে তারা হয়তো বাইরে এসে জানাবেন এবং আমরা তখন হয়তো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। তো পদ্মা, এই ছিল আমার কাছে খালেদা জিয়ার বাসভবন থেকে তার রুটিন চেক আপ করতে ঢুকেছেন এবং সব পরিস্থিতি আমরা জানাবো নিশ্চয়ই। আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, করোনা আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। 11 দিনে অধরা ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনাকারী 4 আসামি। মোর্শেদ চৌধুরীর স্ত্রীর অভিযোগ, হুইপুত্র এবং তার গ্যাংয়ের চাপে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসন।
আর এ নিয়ে ভীষণ শঙ্কিত স্ত্রী ইসরাত জাহান। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে দ্রুতই দোষীরা ধরা পড়বে। বিস্তারিত প্রতিবেদনে। গত 7 এপ্রিল চট্টগ্রামের নিজ বাসায় আত্মহত্যা করেন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোরশেদ চৌধুরী। 8 এপ্রিল 4 জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন স্ত্রী ইসরাত জাহান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের বাইরে এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার হয়নি। কমিশনার স্যার বলেছেন, বিভিন্ন মাধ্যমে বলেছেন যে পুলিশ দেখছে এবং এটা নিরপেক্ষ বিচার হবে। আমার এই জায়গাটা একটা প্রশ্ন স্যারের কাছে, সবার কাছে, কোয়েশ্চেনিং করার জন্য তো ওদেরকে পেতে হবে। ওরা যে অ্যাকিউজড, আমি যে ওদেরকে অ্যাকিউজেশনে রেখেছি, এটা তো আমি ইনিশিয়াল স্টেজে আমার কাছে যতটুকু তথ্য প্রমাণাদি ছিল, দ্যাট ইজ ইনাফ আই থিঙ্ক, যে ওদেরকে মানে কোয়েশ্চেনিং করার জন্য বা ওদেরকে ধরার জন্য। আপনারা ওদেরকে ধরুন, ধরার পরেই তো আপনারা ক্রস চেক কোয়েশ্চেনিং করে তারপর আপনারা আপনাদের রিপোর্ট রেডি করবেন। ফার্স্টে তো ধরতে হবে। সেই ধরার প্রসেসটাই আমার কাছে লাগছে যে মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে, বিকজ ওরা অনেক বেশি পাওয়ারফুল। হুইপ পুত্রের যোগসাজশে আসামিরা আরও বেশি শক্তিশালী, এই অভিযোগও করেছেন ইরশাদ। আশাদ বাচ্চু বলেন, এই রাসেল বলেন, এই শারন বলেন, ওনারা কেন ওদের হয়ে কেন ফোন কলগুলো করলো, কেন আমার বাসায় আসলো, কেন প্রত্যেকটা মিটিং এ যখন টাকা দেওয়ার মিটিং গুলো হতো ওখানে ওরা উপস্থিত ছিল। এই জায়গাটাই আমার কথা, কারণ এটা পারভেজ ইকবাল, জাভেদ ইকবালেরই লেলিয়ে দেওয়া মানুষ। আসামি যদি উধাও হয়ে যায়, দায়ভারটা কে দিবে? এই দায়ভারটা কে নিবে? তখন আমার বাচ্চার সিকিউরিটিটা তখন আজীবন কে নিবে? ওরা যদি উধাও হয়ে যায়, যদি পরবর্তীতে কোনো অ্যাকশন করে, তখন আমার পরিবার, আমার সন্তান বলে কথা না, আমার ভাসুর আছে, আমার শ্বশুর বাড়ি এরা আছে, আমাদের সবার নিরাপত্তাটা কে দেখবে? কেউ কি দেখবে? কেউ দেখবে না। আসামিরা অধরা আর প্রতিনিয়ত শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারের। তারা ন্যায় বিচারের প্রত্যাশী। আমার দুঃখ বাদেন, আমাকে জীবন যুদ্ধে নামতে হবে, আমাকে স্ট্রং হতে হবে, কিন্তু এই বাচ্চাটার লস যেটা হয়েছে এটা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। নিরাপত্তার জায়গাটা আমার বাবা মাও তো আছেন, ওনারা আমার জন্য রীতিমতো টেনশনে আছে যে কেন করছি, যে যাওয়ার তো সে চলে গেছে। কিন্তু ভাই, আমি একটা কথা বলে দিই, আমার মেয়ে আমাকে কথাটা বলেছে, মা, পাপাকে যারা এইভাবে হ্যাং করিয়েছে তাদেরকে তুমি কোনো মতে ছাড় দিবা না। যে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহই সঠিক বিচার করবেন এবং আল্লাহ আপনাদের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, আমি ন্যায় বিচার পাবো। আমার প্রচুর এখনো পর্যন্ত বাংলাদেশের আইনের উপর আশ্বাস আছে, কারণ আমাকে সবাই বলছে এদেশে বিচার নাই। দেখি আমার এটার মধ্যে দিয়ে বিচার পাই কিনা। তবে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ বলছে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সম্প্রতি আমাদের হাতে এসেছে, আমরা মামলাটি টেক ওভার করেছি। মামলাটি একটি আত্মহত্যা প্ররোচনার মামলা এবং মামলার বাদী, ভিকটিম এবং আসামিরা পরস্পর আত্মীয় স্বজন। তাদের ভিতরে অর্থনৈতিক লেনদেনের একটি বিষয় আছে। আমরা প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি এবং এই মামলাটি আমরা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছি যে কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথাটি ঠিক নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা অব্যবস্থাপনা ও ভোগান্তির মধ্য দিয়ে রোববার অভিবাসী কর্মীদের নিয়ে 12টি বিশেষ ফ্লাইট যাচ্ছে মধ্যপ্রাচ্যের 5টি দেশে। দুপুর নাগাদ 3টি ও এরপর বাকি ফ্লাইটগুলো যাবে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। এদিকে ভিসা জটিলতায় আটকে পড়া প্রবাসীরা আজও ধর্ণা দেন কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বিমান সৌদি এয়ারলাইন্স, ওমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারে রবিবার থেকে চালু হয়েছে 12টি বিশেষ ফ্লাইট। আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের কর্মস্থলে পাঠাতেই এই উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার প্রবাসে যেতে না পারা অনেকেই রবিবার সকালে উপস্থিত হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত রাতে ঘোষণা শুনছিলাম যে আজকে দুপুর 1:40 চাকরি। গতকাল তো অনেকগুলো ফ্লাইট মিস হচ্ছে, সেটা ভেবে আমি কিন্তু 6 ঘন্টা আগে এয়ারপোর্টে আসছি। আটকে পড়া সিঙ্গাপুর প্রবাসী ও সৌদি আরবের ভিজিট ভিসার যাত্রীরা ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে এসে। কোনো সিঙ্গাপুরে কোনো ফ্লাইট যাচ্ছে না। এখন যদি আমাদের এই যে এত ঋণের টাকা আমরা কিভাবে পরিশোধ করব? যদি না যেতে পারি তাহলে আমার এই এন্ট্রি অ্যাপ্রুভাল পাইতে আরো 6-7 মাস। যে জায়গা থেকে আমরা টিকিট কাটছি সেই জায়গাতে বলছে আপনাদের কোনো সমস্যা নাই।
রোববার দুপুর 12টা পর্যন্ত 3টি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। 12টার মধ্যে 3টা অলরেডি চলে গেছে, সময় মধ্যে চলে গেছে। আরো 9টা ফ্লাইট সামনে আসে, যাবে, তারা সময় মধ্যে যাবে আশা করি আর কি। জানান ভোগান্তিতে পড়া সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের ফ্লাইট ও সৌদি প্রবাসীদের ভিজিট ভিসা সম্পর্কে। কবে তারা ফ্লাইট চালাবে সে বিষয়ে আমি তাদের জানার চেষ্টা করব। এদিকে ভিসা বাতিল হওয়া প্রবাসীরা জড়ো হন কারণ বাজার সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে। আমার 16 তারিখে ছিল, তো ক্যান্সেল করে দিয়েছে। প্রবাসীদের প্রত্যাশা অনুযায়ী টিকিট রয়েছে বলে জানিয়েছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তিনি জানান, লকডাউনে কর্মহীন মানুষের জন্য 1,25,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষা ইতিমধ্যে নিয়েছে বিভিন্ন উদ্যোগ। এর ধারাবাহিকতা লকডাউনে ক্ষতিগ্রস্ত 1,25,00,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এই কার্যক্রম সমন্বয় করবে। আগামী 22 এপ্রিল থেকে আবারও ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। জানান, শ্রমিক কর্মচারীদের 2 মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানে প্রয়োজন 96,500 কোটি টাকা। এ অবস্থায় আহ্বান জানান ঈদের আগেই 48,000 কোটি টাকা ঋণ প্রণোদনা হিসেবে দেওয়ার। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমিতির নেতারা। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার ওয়াসিম আর নেই। শনিবার রাত 12:30টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। রোববার বাদ জোহর নামাজে জানাজার শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন 1.5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা ওয়াসিম। চিত্রনায়িকা কবরীর প্রয়াণের মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলা চলচ্চিত্র জগৎ হারালো আরও এক কিংবদন্তিকে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 21-এ পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী ও নাট্য শিক্ষক SM মহসিন। রোববার সকালে রাজধানীর বাডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 4 এপ্রিল করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হন এই অভিনেতা। প্রায় 4 দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন SM মহসিন। অভিনয় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে 2020 সালে 21-এ পদক পান তিনি। দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে, পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর চাহিদা ও সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়তা দেওয়া হবে। রোববার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাংলাদেশি বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টিম্বন ছাড়াও মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে মমতা যাতে হেঁটে যেতে পারেন তার জন্য মমতার সুস্থতা কামনা করে কটাক্ষ করেন অমিত শাহ। এ সময় 122টির বেশি আসনে জিততে চলেছে বিজেপি, এমনটা তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। বাংলায় ভোট প্রচারে আসছেন না, তার রবিবার নিজেই টুইট করে জানিয়েছেন। করোনা সংক্রমণের জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে আবারও দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনী ডামাডোলের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল 3 দিনে এই রাজ্যের 4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রার্থী এবং বিধায়কের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এদিকে নদিয়া জেলাতে রোববার উদ্ধার করা হয়েছে এক বিজেপি কর্মীর মৃতদেহ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ সহযোগিতার ভিত্তিতে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। 2 জলবায়ু বিষয়ক দূত জন কেরি এবং সেই জেন হুয়ার মধ্যে বৈঠকের পর রোববার প্রকাশিত এক বিবৃতিতে এই অঙ্গীকারের কথা জানানো হয়। বলা হয়েছে ওয়াশিংটন এবং বেইজিং প্যারিস চুক্তি বাস্তবায়নে কাজ করবে। একই সঙ্গে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এমনকি প্যারিস চুক্তি অনুসারে বার্ষিক গড় উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছে 2 দেশ। দেখছেন রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজকে সামনে রেখে 2 দিনের অনুশীলন ম্যাচ খেলেছে টাইগাররা। লাল সবুজ 2 দলে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক তামিমরা। প্রথম দিনে তামিম শান্তদের দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনে বল হাতে নিজেদের মেলে ধরেছেন মেহেদী, মিরাজ, তাইজুলরা। সবুজ দলের হয়ে 64 রান করেছেন লিটন। 21 এপ্রিল পাল্লে কেলেতে শুরু হবে 2 টেস্টের সিরিজের প্রথম টেস্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ সাকিবের কলকাতাকে 38 রানে হারিয়েছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দেয়া 205 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। মাঝে সাকিব রাসেলের জুটিতে কিছুটা জয়ের আশা জাগলেও বেশি দূর এগোতে পারেনি তারা। সাকিব 25 বলে 26 রানে ফেরার পর 20 বলে 31 রান করে ফেরেন রাসেল। ফলে নির্ধারিত ওভারে 8 উইকেটে 166 রানে থামে কলকাতা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত পায় বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল করেন 49 বলে 78 রান, আর ডিভিলিয়ার্সের 34 বলে অপরাজিত 76 রানে ভর করে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 204 রানের বড় স্কোর দাঁড় করায় বেঙ্গালুরু। এদিকে দ্বিতীয় দিনের ম্যাচে পাঞ্জাবের দেয়া 196 রানের জবাবে ব্যাট করছে দিল্লি। দর্শক, করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে সেখানে চিকিৎসকরা গিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম। এবার চিকিৎসকরা ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। আমরা সেদিন প্রথম থেকে আমি বলছিলাম যে আমরা এভরি 48 আওয়ার্স ওনার ব্লাডের প্যারামিটারগুলো মনিটর করি, বিকজ ব্লাড দেখলেই বোঝা যায় যে কোভিড তার কোনো খারাপ প্রক্রিয়ার মধ্যে ঢুকছে কিনা। এবং সেটা আমরা গতকালই করেছি, গতকালের রিপোর্ট নিয়ে কথা বলেছি এবং রাত্রে আমরা রিভিউ করেছি, রিপোর্টগুলো সব ভালো আছে। খাবারের রুচি ভালো আছে এবং উনি মানসিকভাবে ভেরি স্ট্রং আছেন। উনি সবসময় যে নিজের কথা জানতে চান তা না। একটা সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়েছে, উনি নির্দ্বিধায় আমাদের উপর অগাধ আস্থা নিয়ে আমাদের চিকিৎসা নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের পক্ষ থেকে অর্থাৎ তারেক রহমান কিংবা কেউ কি যোগাযোগ করেছেন, ওনার খোঁজ খবর নিচ্ছেন সব সময়? এটা তো আপনি বুঝতে পারেন যে প্রতি মুহূর্তে ওনারা খোঁজ খবর নিচ্ছেন এবং প্রতি মুহূর্তে মনিটর করছেন। ওনার সন্তান তারেক রহমান, তার সন্তানের স্ত্রী ডক্টর জুবাইদা, তারা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আছেন। এবং আলহামদুলিল্লাহ ম্যাডাম আমার মাধ্যমে বলেছে আপনাদের সবাইকে, দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন, আপনাদের কাছে উনি চেয়েছেন যে আপনারা ওনার জন্য দোয়া করেন, দেশবাসীকেও বলেন যেন ওনার জন্য দোয়া করা হয়। ধন্যবাদ। দর্শক, করোনা আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন চিকিৎসকরা। আমরা ছিলাম তাদের বক্তব্যে। আর এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।